অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 3rd অ্যানিভার্সারি আমার টিটোর। যাও পেছন ঘুরে কি দেখছো? এই মন্দির দেখছিলাম। তো এই অ্যানিভার্সারির জন্য আজকে আমরা এখানে একটা লালজি বাড়ি মন্দির আছে, ওই মন্দিরে ভোগ দিচ্ছি। এটা অনেক পুরনো মন্দির, আর এই মন্দিরের অনেক হিস্ট্রিও আছে। এটা প্রায় 1763 না 1764 সালে এই মন্দিরটা তৈরি হয়েছে। অ্যানিভার্সারির গিফট কিনতে ক্যামাক স্ট্রিট তানিশকে এসেছি। আর এই শোরুমটার একটা বিশেষত্ব হচ্ছে এটা পুরো জমিদারি স্টাইলে তৈরি। তো যাই। এটা অনেক পুরনো মন্দির, শুধু দেখতেই পাচ্ছি কত সুন্দর টেরাকোটার কাজ করা। আর এটা একটা 25 চূড়া মন্দির। তো এরকম, আর এর পাশেই আর একটা 25 চূড়া মন্দির আছে। তো ভারতে বোধহয় এরকম পাশাপাশি দুটো 25 চূড়া মন্দির আর কোথাও নেই, মানে আমার জানা নেই। তো এটা বেশ সুন্দর, এরকম পাশাপাশি দুটো 25 চূড়া মন্দির, আর এত প্রাচীন একটা স্থাপত্য বলা যায়। তো খুবই সুন্দর লাগছে এখানে এসে। তো এই লালজি মন্দিরের হিস্ট্রিটা একটু বলি, এখানে কিভাবে হয়েছিল এই মন্দিরটা প্রতিষ্ঠা। এখানটা বসে যায় নাকি? বসো। দিয়ে হ্যাঁ, তো কি হয়েছিল এখানের বর্ধমানের যিনি মহারানী ছিলেন তিনি একবার কালনার ঘাটে স্নান করতে আসছিলেন। তো স্নান করতে এসে দেখেছেন যে একজন সাধু তিনি তাঁবু পেতে আর কি গঙ্গার ধারে বসে আছেন, এবং তাঁবুর মধ্যে তিনি কারোর সাথে কথা বলছেন, গল্প করছেন, এবং একটা বাচ্চা ছেলের গলার আওয়াজ শোনা যাচ্ছে, তিনি কথা বলছেন। তো তিনি স্নান টান ওইটা শুনে স্নান করতে চলে গেলেন। দিয়ে স্নান করে ফিরে এসে দেখেন যে সাধু একাই। তো সাধুর সাথে কথোপকথনের সময় সাধুকে জিজ্ঞেস করলেন যে কার সাথে কথা বলছিলেন। তো সাধু বলছেন যে আমি কারোর সাথেই কথা বলছিলাম না, আমার একটা কৃষ্ণ আছে, আমার কৃষ্ণমূর্তি, তার সাথেই আমি কথা বলছিলাম। তো রানী অবাক হলেন, তো গিয়ে দেখলেন তাঁবুর ভেতরে যে একটা কৃষ্ণের মূর্তি আর কি, তার সাথেই উনি কথা বলছেন। তো রানীর খুব লোভ হলো যে এত জাগ্রত একটা ঠাকুর, তো একে ছেড়ে তো থাকা যাবে না। তো রানী কি করলেন, প্ল্যান আউট করলেন যে একে এই মূর্তিকে এখানেই স্থাপন করতে হবে। দিয়ে সেই জন্য উনি বললেন যে সাধুকে এরকম প্রস্তাব দিলেন যে আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে, তো আমি তার সাথে আপনার বালকের বিয়ে দিতে চাই। তো সাধু ভাবলেন যে ভালোই প্রস্তাব। তো সাধু বললেন ঠিক আছে, আমি কৃষ্ণকে এখানে রেখে যাচ্ছি। ওনার কোথাও কোনো একটা ধামে কোথাও যাওয়ার প্ল্যান ছিল। তো দিয়ে সাধু ওই কৃষ্ণকে ওনার কাছে রেখে গেলেন, বললেন যে আমি ফিরে আসছি 15 দিনের মধ্যে, দিয়ে তখন আবার নিয়ে যাব, এরকম কিছু। তো তখন যখন ফিরে এসছেন সাধু কৃষ্ণকে রেখে, তারপরে ফিরে এসে দেখছেন যে উনি মন্দির প্রতিষ্ঠা করে ফেলেছেন, এবং যে বিবাহযোগ্যা কন্যা বলছিলেন ওনার কাছে একটা রাধার মূর্তি ছিল। তো সেই একসাথে দুজনের আর কি বিয়ে দেওয়ার এরকম প্ল্যান করেছেন। এরকম আসল কোনো বিবাহযোগ্যা কন্যা নয়। সাধু ফিরে এসে ফেরত চাইলেন কৃষ্ণমূর্তি। রানী বললেন যে না, আমাদের পরিবারের নিয়ম হচ্ছে এখানে যারাই আমাদের পরিবারে বিয়ে হয় তারা জামাই সেখানে শ্বশুর বাড়িতেই থাকে, তো এটা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তো সেইভাবেই কথা হয়ে আর কি লালজিকে ওখানেই স্থাপন করা হলো। লালজি তখন কৃষ্ণ রাধার যে মূর্তি, তখনকার দিনের সাধুদের আসলে বলা হতো লালাজি। তো সেই থেকেই ওই সাধু ছিলেন লালাজি, ওনাকে লালাজি বলে ডাকা হতো। সেই লালাজি উনিও এখানে থেকে গেলেন আর কি, নিজের কৃষ্ণ রাধাকে সঙ্গে নিয়ে। সেই লালাজির নাম থেকে এইখানে নাম হয়েছিল আর কি লালজি মন্দির আর কি।
এই মন্দিরটার প্রতিটা কোণায় আমার ছোটবেলার স্মৃতি লুকিয়ে আছে। ছোটবেলায় এখানে আসতাম ঠাকুমা দাদুর সাথে, সন্ধ্যাবেলায় ঠাকুমা দাদু পাঠ শুনতো, আমি আসতাম হাত ধরে, আর আরও কিছু আমার বন্ধুরা যারা আসতো তার ঠাকুমা দাদুদের সাথে আমরা এইখানেই দৌড়ে দৌড়ে আর কি লুকোচুরি ছোঁয়াছুঁই এইসব খেলতাম, আর ঠাকুমা দাদুরা পাঠ শুনতেন। আর এইটা হচ্ছে আমাকে টিটো অ্যানিভার্সারিতে গিফট দিয়েছে, যেটা তুই তান্নিক্স থেকে কিনে এনেছিস। এই মন্দিরে 108টা নারায়ণ শিলার পুজো করা হয়, এইগুলোই সেইগুলো। এখানে একটা নারায়ণ শিলা ছিল, যেটা সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে ঘোরালে ওর মধ্যে থেকে নূপুরের আওয়াজ পাওয়া যেত। তো টিটো বললো ছোটোবেলায় ঠাকুমার সাথে এসে দেখেছিল। এখন ঠাকুমশাইকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন অন্তর্ধান হয়ে গেছে। তো ওটা টিটোরা ছোটোবেলা দেখেছিল, বললো খুবই সুন্দর ছিল ওটা, মানে এরকম জিনিস সচরাচর দেখা যায় না। ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে আজকের ভোগ আরতির জন্যে। তো ভোগ আরতিটা মানে ভোগটা বন্ধ ঘরেই হয়, মানে সবার সামনে হয় না। তারপরে আরতির সময় সবাই আর কি সেই আরতিটা দেখতে পারে। তো এই সেই ভোগ আরতি যার কথা তোমাদের বলছিলাম। আমরা আরেকটা মন্দিরে এসেছি, যেটা ওই আরেকটা 25 চূড়া মন্দির, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজির মন্দির। এইটা 1751 বা 1751 থেকে 55-র মধ্যে তৈরি হয়েছে। চলো ঢোকা যাক। এটা হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির, এই কৃষ্ণচন্দ্র মন্দিরের একদম পাশেই। তো রানী এখানে শিবের পুজো করতেন স্নান করে প্রতিদিন। সেই কৃষ্ণচন্দ্র মন্দির, এটাও ওই 25 চূড়া মন্দির। আর এই মন্দিরটার চূড়া টিটোদের বাড়ির ছাদ থেকে দেখা যায়, রাত্রেবেলা যখন লাইট জ্বলে চূড়াটা খুব সুন্দর লাগে দেখতে। তো আর মন্দিরের ঠিক সামনে একটা গাছ আছে, যেটার গোড়াটা একই, কিন্তু গোড়াটার সাথে 5টা গাছ একসাথে উঠেছে, মানে 5টা গাছের একটাই গোড়া। তো এই সেই গাছটা দেখো, অনেক পুরনো এই গাছটা। এই জায়গাগুলো বেশ সুন্দর, একদম মেনটেন থাকে, বেশ ফুলের গাছ টাছ লাগানো থাকে। কিন্তু এখন এই লকডাউনের জন্য অনেক দিন বন্ধ ছিল, তো এই জন্য এখন একটু দেখছি ঘাস হয়ে গেছে। আবার পরে হয়তো মেনটেন করবে, আবার যখন সব নর্মাল হয়ে যাবে। হচ্ছে লক্ষ্মীবাড়ি। ছোটোবেলায় ঠিক এই জায়গাটায় বসে আঁকা শিখতাম, এখানে আঁকা শিখতে আসতাম, আমাদের আঁকার স্কুল ছিল। তো আঁকার স্কুলটা এখনও আছে। এই যে মন্দিরটা আমরা আজকে পুজো দিচ্ছি, ওইটা হচ্ছে পুরো চারপাশে তোমরা দেখলে যে পাশাপাশি কতগুলো মন্দির। এটা হচ্ছে বর্ধমান রাজারই মানে তৈরি সমস্ত জায়গাগুলো। এটা তোর পুরো রাজবাড়ি এলাকায় এই মন্দিরগুলো।
আর তোমরা বাইরে থেকে আসলে এটা ঠিক 108 শিব মন্দির উল্টো দিকে। তো বর্ধমানের কালনার 108 শিব মন্দির তো খুবই ফেমাস। আমরা ওটা বিকেলে আবার যাব। ভোগ দেওয়া শুরু হলো, এই ফার্স্ট ব্যাচ। এখানে আমার বন্ধুদের লাইন, ছোটু, হুনু, এটা আন্টি, তারপরে এখানে হচ্ছে রনকের পাশে হচ্ছে খেসোর পাশে দীপক পক পক, এখানে বাকি গেস্ট সবাই। আমাদের ভোগ হয়ে গেছে, তো আমরা এখন একটু ভাবলাম যে 108 শিব মন্দিরটা ঘুরে যাই। তো এই সেই 108 শিব মন্দির। আর এখানে তোমরা যদি একটু খেয়াল করো, এমনিতে তো একটা সাদা আর একটা কালো শিব এভাবে আছে। আর শিবগুলো মানে শিবের মূর্তিটা একটু একটু করে বাঁকতে থাকে, মানে ওটা অ্যাকচুয়ালি বলে যে দিক দেখাতে থাকে, যে 108টা আছে তো কোন দিক থেকে শুরু আর কোন দিক থেকে শেষ সেটা প্রথম থেকে দেখতে থাকলে ওটা একটু একটু করে বাঁকতে থাকে। তো তার এই 108 শিব মন্দিরটা এমনভাবে তৈরি যেটা ওপর থেকে দেখলে, মানে কেউ যদি ড্রোন নিয়ে এসে শ্যুট করে বা ম্যাপেও যদি তোমরা জুম করে দেখো, ওটা হচ্ছে সুদর্শন চক্রর মতো দেখতে লাগে এই মন্দিরটা। এখানে কি শুটিং হয়েছে বলছিল একটা? এখানে একটা মানে শর্মিলা ঠাকুরের একটা শুটিং হয়েছে, একটা গান বোধহয় আমি ইউটিউবে দেখছিলাম কদিন আগে। 108 শিব মন্দিরে আর কি শর্মিলা ঠাকুর আছে এবং গল্পটা এরকম যে মানে আর কি ওই বাইরের কালো শিবটা হচ্ছে মানে একটা মেল সিম্বলিজম, আর সাদা শিবটা হচ্ছে মানে নেচারের সিম্বলিজম। আর ভেতরের সবই নেচার, আর ভেতরেরগুলো সবগুলোই সাদা শিব আর কি ভেতরের চক্রে। আর দিয়ে ভেতরে ঢুকে একদম মাঝখানে হচ্ছে জল এরকম আছে, মানে ওই জল আর কি ওই নেচারের থেকে, মানে নেচার মানে এটা বলছে যে মানে ওই মেল সিম্বলিজম, তারপরে নেচারের সিম্বলিজম, তারপরে সৃষ্টির সিম্বলিজম হচ্ছে ওয়াটার। তোমাদেরকে যে দিক দেখানোটা কথাটা বললাম, যে শিব এখানে সাদা শিব আর কালো শিব একটু একটু করে বাঁকতে থাকে উত্তর দিকে, তো সেটা আরও টিটো ভালোভাবে এক্সপ্লেন করবে। না, এটা কালকেই পড়ছিলাম আমি, একটা জায়গায় লেখা ছিল যে এইখানে ওই শিবের ওই হাতের দিকটা মানে সবসময় উত্তর দিকটা দেখানো হয়। ওটার ব্যাখ্যাটা এই যে মানে গৌরী যখন মানে শ্বশুরবাড়িতে আসে, এটা মানে এটা বোঝানো হচ্ছে যে মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসে তার মনটা তার বাপের বাড়ির দিকেও পড়ে থাকে। সেই জন্য মানে গৌরী যখন শ্বশুরবাড়িতে আসে, তার বাপের বাড়ি কৈলাসে, তো সেইখানে কৈলাসের দিকে তার মন পড়ে থাকে, সেই জন্য সবসময় হাতটা দিয়ে উত্তর দিকটা দেখানো হয়, এরকম একটা ব্যাখ্যা আছে। আমরা তিনজন এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। সব অনেক ঘোরা টোরা হলো, খাওয়া দাওয়া হলো, আর বেশ অনেক দিন পরে এরকম মন্দিরে ভোগ খেলাম, খুবই ভালো লাগলো খেতে। আর মন্দিরের হ্যাঁ শীতও খুব ভালোই পড়েছে, আর মন্দিরের ভোগ খাওয়ার তো একটা আলাদাই মজা থাকে বা মাধুর্য থাকে। তো যাই হোক, টিটোকে আমি তাই জিজ্ঞেস করছিলাম যে তোমার এই 3 বছরের ম্যারেজ লাইফ কেমন কাটলো? ভালোই কাটলো, সুখে দুঃখে। বাবা, সুখে দুঃখে আর ঝগড়া করে কথা বলে কাটলো, এইভাবে কেটে গেল 3টে বছর। আজকের দিনটা কেমন কাটলো? আজকের দিনটাই ভিডিও করে খেয়ে দিয়ে। হ্যাঁ, এই ঠাকুর বাড়ির প্রসাদ যদি কখনো কারোর ভাগ্যে হয়, ওটা খুবই ভালো জিনিস, খুব ভালো টেস্ট। মানে এত সুন্দর প্রসাদ, মানে সেই ছোটোবেলা থেকে আমি খেয়েছি, সেটা মুখে লেগে গেছে, আর এখনও আজকেও খেলাম সেই একই রকম টেস্ট, আর খুবই ভালো লাগে বসে বসে খেতে। তো এটা হচ্ছে রিম্পাকে তোমরা আগেও একটা ভিডিওতে দেখেছো, ওটা একটা ছোট্টখানি ক্লিপ ছিল। ব্যাস এইটুকুই, বাই। আর বাটারফ্লাই হাগ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর টাটা।